বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। তাদের অনেকের বাড়ির দেয়ালে বেনামি চিঠি অনেক কিছু যাচ্ছিল যে মরার জন্য প্রস্তুত। তো এটার অনেকে হালকা নিছে, আবার অনেকে সিরিয়াসলি নিছে। এর মাঝখানে কাফির বাড়িতে আগুন নিয়েও ধোঁয়াশা আছে। আগুন কি কাফির সেই মশার কয়েল থেকে লাগলো, নাকি সেই পরিকল্পিত ভাবে দিল সরকারি নতুন ঘর করার জন্য? এরকম অনেক বক্তব্য আছে। তো এর মাঝখানে ঠাকুরগাঁয়ে আজকে যে ঘটনা ঘটেছে, সমন্বয়কদের জন্য একটা হুঁশিয়ারি বার্তা। কারণ এই সমন্বয়ক একটা চিঠি পাইছিলেন মরার জন্য প্রস্তুত। এই মুহূর্তে তিনি মৃত্যুর সাথে পাঞ্জাই লড়ছেন। ঘটনার প্রেক্ষাপট, ঠাকুরগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হচ্ছেন কবিরুল ইসলাম জয়, বয়স 28। তাকে আজকে ভোরবেলা কুপিয়ে জখম করে মৃত ভেবে রাস্তায় ফেলে দিয়ে গেছে একদল দুর্বৃত্তরা। ভোর 5:30টার দিকে ভুল্লি থানার বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় মানুষ তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করিয়েছে। আর তার বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার কেশরবাড়ির মৃত মতিউর রহমানের ছেলে। পুলিশের বক্তব্য, ঢাকায় চোখের চিকিৎসা করে হানিফ পরিবহনের বাসে করে ঠাকুরগাঁও বাস টার্মিনালে নামেন জয়। সেখান থেকে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা দুটি মোটর সাইকেলে হঠাৎ করে দুর্বৃত্তরা আসে। কোনো বলা নেই, কথা নেই, তার উপরে তারা চাপাতি দিয়া মোটামুটি তাকে জখম করে যতটুকু দরকার, আর এলোপাতারিক উপায় মারধরও করছে। তার বন্ধু বলছেন যে জয় জুলাইয়ের আন্দোলনে আমাদের সাথে ছিল। তার শরীরে 27টি গুলির চিহ্ন রয়েছে, চোখেও তার গুলি লাগছিল। এখন এই চোখের চিকিৎসার জন্য 19শে ফেব্রুয়ারি ঢাকায় গিয়েছিল। আর আজ সকালে বাড়ি ফেরার পথে ভোর 5টায় তার উপরে হামলার ঘটনা ঘটে। তার সঙ্গে থাকা সব কাগজপত্র ও দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে। তো তার বক্তব্য, আমরা পুলিশের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করছি। আর যিনি আহত হয়েছেন তার বক্তব্য হচ্ছে, তিনি বাড়ি ফেরার পথে রাত 2টার দিকে একজন তারে ফোন করে জানতে চায় তিনি কোথায় আছেন। তো তিনি বলছেন যে আমি তো ভাই ঢাকা আছি। তো বলতেছে জরুরি কাজ ছিল, কখন ফিরবেন? তো বলছে আমি ভোর হবে, আস্তে আস্তে আমি বাস থেকে নাইমা আইসা বাড়িতে যাব। এই তথ্যটা নেওয়ার পরে যখন তিনি ঠাকুরগাঁও ফিরছেন ভোর 5টার দিকে, ওই দুর্বৃত্তরা তার উপর হামলা চালিয়েছে। তিনি কাউকে চিনেননি। আর তার বক্তব্য, তাকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালিয়েছিল। যেহেতু তিনি জুলাই অভ্যুত্থান আগস্টের সাথে কানেক্টেড, সুতরাং ফেসিবাদী শক্তির কেউ না কেউ এই ঘটনা করেছে। এখন স্বাভাবিকভাবে চিন্তা, হয়তো যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ এই নামটাই চলে আসছে। এখন বাংলাদেশে অনেক কিছু ঘটে, কে করছে, বাট কমেন্টে সবাই যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ লিখছেন। হতেও পারে, আবার নাও কিন্তু হতে পারে। তবে সমন্বয়ক যারা এই লেভেলে আছেন তাদের একটু নিরাপত্তার ইস্যুটা জরুরি। তবে কয়জনের নিরাপত্তা দিবে সরকার? আইরে বক্তব্য, আমাদের দেশের পলিটিশিয়ানরা বক্তব্যের জন্য বিখ্যাত। তবে কোন একজন কবি বলছিলেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এখন কাজে বড় হই না হই, যদি একজন পলিটিশিয়ান হই, দেখবেন সবার কমন একটা গুণ কথা বলা। আবার যেই মানুষটা কথা বলতে না পারে তারে আবার মানুষ পছন্দ করে না, তার পিছনে দৌড়ায়ও না। এটা আমাদের রাজনীতিতে বুঝা গেছে। প্রেক্ষাপট কি? শেখ হাসিনাকে ফেরানোর জন্য বাংলাদেশ সরকার ভালোই লবিং করছে, ভারতের সাথে কূটনৈতিকভাবে, ইন্টারন্যাশনাল লেভেলে তাদের যে কানেক্টিভিটি আছে। কিন্তু ভারতকে আসলে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দিবে? শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার ক্ষমতা কার আছে? এই সরকারের আপাতত নাই, ভবিষ্যতে হইতে পারে। বাট
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি একটা বক্তব্য করছেন যে শেখ হাসিনাকে আবার ফেরানোর জন্য যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চেষ্টা করেন তবুও পারবেন না। ট্রাম্পকে কি চ্যালেঞ্জ দিছে দেখছেন? কারণ আমেরিকা বিভিন্ন দেশের রাজনীতি নিয়ে খেলে, যে আমেরিকার রাষ্ট্র ক্ষমতায় কারে বসাবে কারে সরাবে। আমরা দেখছি ইমরান খানটা ফালাই দিছে, শেখ হাসিনারও ফালাই দিছে, বাট আমেরিকা বলছে আমরা এগুলো করি না, কিন্তু আমরা জানি করে। আওয়ামী লীগ বাংলাদেশে আর আসবে নাকি আসবে না এই ইস্যুতে যখন বাকবিতণ্ডা চলছে, রাজনীতিতে পুনর্বাসনের ইস্যু চলছে, আওয়ামী লীগ অপরদিকে ভয় দেখানোর চেষ্টা করছে, এই পরিস্থিতিতে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে কি প্রেক্ষাপট হবে? তাকে কি বাংলাদেশে আসার সুযোগ দেওয়া হবে, বা জনগণ তাকে সাপোর্ট করবে, বা তার ভয়ে আবার সব মানে কি বলা হয় যে গর্তে ঢুকে যাবে? না, রাশেদ মনে করছেন গণ অধিকার পরিষদের যে হাসিনাকে আবার ফেরানোর জন্য যদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও চেষ্টা করে তবুও ফিরাইতে পারবে না। কেন? কারণ বাংলাদেশের মুক্তিকামী মানুষ আত্মবিশ্বাস ফিরে পেয়ে গেছে। ক্ষমতার পালাবদল বা কাউকেই ক্ষমতায় বসাতে বহির শক্তিকে আমরা আর কিছু করতে দিব না। এই কথাটা বলার মেইন রিজনটা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বিএনপি এবং জামাত দীর্ঘদিন যাবৎ বৈদেশিক যতগুলা চ্যানেল আছে, কানেক্টিভিটি আছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, মার্কিন সরকার, স্যাংশন, অনেক কিছুর মাধ্যমেই তারা কিন্তু চাইছে যে শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে। বাট কোথাও না কোথাও দিন শেষে আমেরিকা নিজেদের স্বার্থে তারা আবার শেখ হাসিনাকে মনোনয়ন দিত। ফাইন, যা করছো, নির্বাচন করছো। এখন তিনি বলছেন ট্রাম্প যদি মনে করেন হাসিনাকে ফেরাবো, নরেন্দ্র মোদী যদি সেই রকম লিঙ্ক লবিং করে থাকেন তাও পারবে না। এখন আর বিদেশি শক্তি দিয়ে কাজ হবে না, আমরা সবাই মিলে এই দেশটাকে সাজাতে চাই। তো তার বক্তব্যের মোটা দাগে যদি তিনি যেটা বুঝাইছেন সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী বাংলাদেশে আবারও হাসিনাকে ক্ষমতা আনবে। কারণ মোদী যখন আমেরিকাতে গেছিল, বাংলাদেশ আওয়ামী লীগের আমেরিকান শাখার অনেক নেতাকর্মীরা ওয়েলকাম ওয়েলকাম মোদিজি মোদিজি এরকম স্লোগান দিয়েছিলেন, যেটা নিয়ে যথেষ্ট সমালোচনা ভারতেও হয়েছে। সো অনেকে মনে করছেন যে ট্রাম্প এবং মোদির মধ্যে যে কথোপকথন হয়েছে শেখ হাসিনাকে পুনর্বাসনের একটা ইস্যু ছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে কেন্দ্র করে নতুন এক অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি সংগঠন, তারা মোটামুটি জানিয়ে দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু 21শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে যেন না যান, শহীদদের উদ্দেশ্যে যেন তিনি শ্রদ্ধা না জানান। এবং এই যে বিপ্লবী ছাত্র পরিষদ নামে এই সংগঠনটিকে কারা সামনে এনেছে তাও আমরা অনুমান করতে পারি। বিষয়টি হচ্ছে যে বর্তমান সরকারের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র চলছে, এটা সত্য কথা। এবং বিভিন্ন দাবি দাওয়াকে কেন্দ্র করে যে অস্থির পরিবেশের সৃষ্টি করা হচ্ছে, সব কিছুর পেছনে আওয়ামী লীগের দায় খুঁজে পাওয়ার অথবা আওয়ামী লীগ জড়িত আছে কিনা সেই গন্ধ খুঁজে পাওয়ার একটি চেষ্টা অনেকেই খুঁজতে পারেন, থাকতে পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু সব কিছুতেই আওয়ামী লীগকে জড়িত করার একটা চেষ্টা, এটি এখন হাস্যকর অবস্থায় পরিণত হয়েছে। বিপ্লবী ছাত্র পরিষদ যেটি বলছে যে জুলাই অভ্যুত্থানের গণহত্যা চলাকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যে নীরবতা পালন করেছেন, জুলাই আগস্ট আন্দোলনে যে 2000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, এবং এই পুরো সময়টা জুড়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু নীরব ছিলেন, চুপচাপ ছিলেন। এবং যেহেতু একে একে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেছেন, সংসদ ভেঙে দেওয়া হয়েছে, এমপিরা পালিয়ে গেছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু থাকবেন কেন? এগুলো তো পুরনো কথা। আচ্ছা, সে বিষয়ে আসছি। রাষ্ট্রপতি তো, এই রাষ্ট্রপতির বিষয়ে আমার নিজেরও রিজার্ভেশন আছে। আমি নিজেও শাহাবুদ্দিন চুপ্পুকে কখনো রাষ্ট্রপতি হিসেবে মেনে নিতে চাইনি, সেগুলো ভিন্ন কথা, অনেক আগে এগুলো আলোচনা হয়েছে। কিন্তু আছেন তো তিনি, রাষ্ট্রীয় বিভিন্ন আচার তাকে পালন করতে হয় আমাদের সাংবিধানিক বিধিবিধানের মধ্যে থেকে, এবং খুব গুরুত্বপূর্ণ অনেক বিলে স্বাক্ষর করতে হয়। যেমন আমি যদি বলি যে প্রধান বিচারপতিকে যে তিনি নিয়োগ দিলেন, বর্তমান প্রধান বিচারপতি,
এটি কেউ অস্বীকার করতে পারবে? তখন তো আমরা সব মেনে নিয়েছি। এই বিপ্লবী ছাত্ররা বা এই বৈষম্য বিরোধী ছাত্ররা তারা তো মেনে নিয়েছে। সবচেয়ে বড় কথা, জামাতে ইসলামী যাবে না কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে, যাইতো তারা, একটা সময় হয় যেত না। এবং আমরা যুদ্ধাপরাধী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কিংবা মতিউর রহমান নিজামী, তারাও তো মন্ত্রী হয়েছিলেন বিএনপি জামাত জোট সরকারের সময়। তারা গেছেন না? গেছেন তো, মন্ত্রী হিসেবে যেতে হয়। তখন অনেকে আপত্তি করেছিলেন। কিন্তু যদি অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির সৃষ্টি হয় এবং সেই পরিস্থিতি সৃষ্টির একটা অপচেষ্টা রয়েছে বলে মনে করি, তাহলে আমরা কি বলবো? এই সরকারের বিরুদ্ধে আসলে ষড়যন্ত্র কারা করছে, অস্থিরতা সৃষ্টি কারা করছে, সেটি যেমন একটি বড় প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, বিপ্লবী ছাত্র পরিষদ বলেছে যে শাহাবুদ্দিন চুপ্পুকে ক্ষমা চাইতে হবে বা এখনো তিনি বহাল আছেন কিনা, এই ধরনের কিছু কথা। আচ্ছা, জামাতের বিষয়ে তারা কি বলতে পারবে যে ৭১ জামাতের যে বিতর্কিত ভূমিকা ছিল সে বিষয়ে তাদেরকে ক্ষমা চাইতে হবে, নচেত তাদেরকেও শহীদ মিনারে যেতে পারবে না? শহীদ মিনার তো আমার প্রচন্ড আবেগের জায়গা। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার দুর্নীতি কিংবা নিরাপত্তা পালন করা মানুষ হত্যার বিষয়, আমি এটির সঙ্গে জুলাই অভ্যুত্থান কিংবা জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে কোনো অবস্থাতেই কখনোই তো ৭১কে মেলাতে পারি না, মেলানোর প্রশ্নই ওঠে না। সেই দুঃসাহস কারো থাকা ঠিক নয়, কিন্তু সেই দুঃসাহসটা আমরা দেখছি। তো এই যে বিপ্লবী ছাত্ররা, তারা কি আজ অবধি কোনো জায়গায় বলেছে যে যুদ্ধাপরাধের বিচার চাই, যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, কিংবা জামাতকে ক্ষমা চাইতে হবে, নইলে তারা রাজনীতি করতে পারবে না? কদিন আগে জামাতের আমির ডক্টর শফিক সাহেব তিনি বললেন, নতুন নতুন বয়ান আমরা শুনছি যে ৭১ কেন তারা তাদের ভূমিকাতে ছিল, বিতর্কিত যে ভূমিকাটার কথা উল্লেখ করা হয়। তিনি বলছেন যে, আপনারা সবাই জানেন, তিনি বলছেন যে আমরা চেয়েছিলাম ভারতের অধীনে থেকে কোনো প্রকার যুদ্ধ না হোক, আমরা নির্বাচনের মাধ্যমে আমাদের ক্ষমতা আদায় করতে চেয়েছিলাম পশ্চিম পাকিস্তানের কাছ থেকে, যদি তারা না দিত আমরা আমাদের মতো করে যুদ্ধ করতাম। এই যে ৫২-৫৩ বছর পরে এসে নতুন নতুন বয়ান, যাই হোক, জামাতের ভূমিকা কী ছিল আমরা সবাই জানি। এবং সেই ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার সাহস এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা বা এই যে বিপ্লবী ছাত্র পরিষদ, আমি তো মনে করি তাদেরকে এই বৈষম্য বিরোধী ছাত্ররাই সামনে এনেছে, নতুন নতুন ব্যানারের সামনে তাদেরকে দাঁড় করিয়েছে। যেহেতু রাষ্ট্রপতির অপসারণকে কেন্দ্র করে তুমুল একটা অস্থিরতা সৃষ্টি করেছিল এই ছাত্ররাই, এবং সেটি বিএনপির হস্তক্ষেপে, বিএনপির তুমুল বিরোধিতার কারণে সেটি আপাতত ধামাচাপা পড়ে গেছে। এবং তারা আরও একটি যে কাজ করতে চেয়েছিল, এই সংবিধানের কবর রচনার মধ্য দিয়ে নতুন ঘোষণাপত্র উপস্থাপন করবে, সেটিও বিএনপির তুমুল আপত্তির মুখে আপাতত রাগঢাক অবস্থা আছে। যদিও সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল ঘোষণাপত্র প্রণয়নের নতুন করে, সেটি তো আর পারেনি। অর্থাৎ ছাত্ররা এখন এই বিষয়ে চুপ রয়েছে। এটুকু বোঝার কোনো কারোর কোনো কষ্ট হওয়ার কথা নয়। তাদের একটা বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা নতুন নতুন একটা অস্থিরতা মানুষের সামনে আনতে চাইছে। একটা হালকা গোছের কথা দিয়ে শেষ করি। বিষয়টা হচ্ছে যে ফ্যাসিবাদের তীর্থভূমি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ি, হ্যাঁ, এমনটাই তো দাবি করা হয়, অভিযোগ করা হয়। সেই জন্য বুলডোজার দিয়ে তা গুড়িয়ে দেওয়া হলো বিশেষ কারো আহ্বানে, এবং সেখানে সমর্থন জানিয়েছিলেন সরকারের কোনো কোনো উপদেষ্টা, এবং সরকারের ছত্রছায়ায় তো এটি হয়েছে। তো স্পষ্ট, ওপেন সিক্রেট নয়, পুরোপুরি ওপেন। তো এই যে বুলডোজার দিয়ে ফ্যাসিবাদের তীর্থভূমি হিসেবে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া হলো, যে বাংলাদেশে তার নাম গন্ধ থাকবে না। বাংলাদেশের বিভিন্ন টাকার নোটের উপর যে বঙ্গবন্ধুর ছবি, সেও হয়তো একসময় চেঞ্জ হবে, জানা কথা। কিন্তু সেই
বঙ্গবন্ধুর ছবি যুক্ত টাকা বুক পকেটে নিয়ে ঘুরতে আপনাদের খারাপ লাগে না? টাকা ছুঁড়ে ফেলেন তো, টাকা ছিঁড়ে ফেলেন তো, দেখি কেমন পারেন। তা করবেন না। তারপর একটা কথা আছে না, পাগলও টাকা চেনে। তো ওইসব জায়গা থেকে আমি বুলডোজার ভাড়া করে রাষ্ট্রীয় সমর্থনে ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি করে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেব, কিন্তু তার ছবিযুক্ত টাকা আবার বুক পকেটে নিয়ে ঘুরবো, তার স্মৃতিস্মারক, তার তাকে কেন্দ্র করে যেসব ভাস্কর্য সারা বাংলাদেশে রয়েছে সেগুলো সব গুড়িয়ে দেওয়া হবে, কিন্তু ওই জায়গাটি আমরা দেখব না যে টাকা ছুঁড়ে ফেলবো।